আমি চলে যাচ্ছি আমাদের আজকের প্রথম ঘটনায়। যেভাবে লেখা আছে আমি সেভাবেই শুরু করছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই। বলছিলাম আমি আপনাকে আমার নিজের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা শেয়ার করব, তাই আমি আজ ঘটনাটি লিখছি। তবে অনুরোধ রইল ঘটনাটি আপনি আপনার ভূত.com শেয়ার করবেন, যাতে এইরকম ঘটনা আর কোনো মেয়ের সাথে না ঘটে। কারণ আমি চাই কোনো শাশুড়ি যেন তার ছেলের সাথে এগুলো না করে, কালো জাদু না করে। কারণ শাশুড়ি আর ছেলের বউ মানে মেয়ের মতো, তাই দুজনের সম্পর্ক যেন সবসময় মা আর মেয়ের মতোই পবিত্র হয়ে থাকে। সমাজে কিছু মহিলাদের বলছি, আপনাদের মাধ্যমে যে কোনো মহিলা যেন তাদের ছেলের বউকে এই নজরে না দেখে। ছেলের বউ মানে যে পরের মেয়ে তা না, তাকে নিজের মেয়ের মতো দেখতে হবে, তবেই সুন্দর পরিবার হতে পারে। এখনো অনেক মহিলা আছেন যারা শাশুড়ির নির্যাতনের শিকার, তবে কিছুই করতে পারেন না। আইনের আশ্রয় নিলেও তাদের কোনো লাভ হয় না। আর আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের মেয়েরা তো কখনোই চাইবে না যে কোর্ট থানা কাচারি করে বেড়াতে, কারণ ওখানে যাওয়া মানেই সম্মানহানি হওয়া। তাই আমি চাই রাসেল ভাই, আপনি আমার এই ঘটনা আপনার ভূত.com শেয়ার করুন। আমি নড়াইল জেলার রূপগঞ্জ গ্রাম থেকে বলছি। সমস্যার কারণে নাম গোপন রাখছি। বুঝতেই পারছেন, শুধুমাত্র ঘটনা শোনার জন্য না, আমরা একটা সামাজিক দায়িত্ববোধ থেকেও এই ঘটনাটি প্রচার করছি। দেখা যাক এর পরে তিনি কি বলছেন। আমার বাড়ির পাশেই আমার বিয়ে হয় 2016 সালের ডিসেম্বরের 28 তারিখে। তবে সম্পর্কের বিয়ে ছিল, ভালোবেসে দুজন বিয়ে করেছিলাম পরিবারের অমতে। বাবার বাড়ি থেকে এক বাড়ি পরেই আমার শ্বশুর বাড়ি, আর শাশুড়ি বিয়ের সময় ছিল বিদেশে, বাইরের একটি দেশে। বাড়িতে ছিলাম আমি, আমার হাজব্যান্ড, শ্বশুর, দেবর, একটা ননদ। তার বিয়ে হয়ে গেছে অনেক আগেই। আর বলে রাখা ভালো, আমার হাজব্যান্ড আমার বড় আপার ক্লাস ফ্রেন্ড ছিল, তাই বয়সের অনেক ডিফারেন্স ছিল আমাদের। আর একটা কথা, সেটা হলো আমার হাজব্যান্ডের আগের একটা বিয়ে ছিল, সেই স্ত্রী ঘরে ছিল, একটা কন্যা সন্তান। আজ সেই সন্তানের বয়স 7 বা 8 বছর। তবে তখন সেই স্ত্রী আমার বিয়েরও 2 বছর আগে বিদেশে সৌদি আরবে যাওয়ার উদ্দেশ্যে তাকে ডিভোর্স দিয়ে চলে গেছে। তার সন্তানকে নিয়ে যায়নি, সেই সন্তান তার নানুর কাছে থাকে, অর্থাৎ রংপুরে। তাদের ডিভোর্স হয়ে গেলে 2 বছর পর আমার সাথে আমার হাজব্যান্ডের বিয়ে হয়। তবে আমার পরিবার থেকে সবাই ছিল এর অমতে, কারণ আমি একজন অবিবাহিত মেয়ে এবং সে একজন বিবাহিত পুরুষ। তাই আমার পরিবার থেকে কোনোভাবেই মেনে নিচ্ছিল না। আর সে কারণেই আমি গোপনে বিয়ে করি, কাউকে না জানিয়ে, শুধু আমার শ্বশুরের মত নিয়ে। আমার ননদের বাসায় আমার বিয়ে হয়। 1.5 বছর ভালোই কাটল। হঠাৎ জীবনে কালো অধ্যায় নেমে আসলো 2018 সালে। আমার শাশুড়ি দেশে ফেরেন। দেশে ফিরে যখন বাড়িতে আসলেন তখন মোটামুটি ভালোই ছিল। তবে বলে রাখি, আমার শাশুড়ি আমাকে একটু অপছন্দ করতেন, কারণ আমার গায়ের রং ছিল কালো, আর আমার বাবার আর্থিক অবস্থাও তেমন ভালো ছিল না। তাই শাশুড়ির একটি অমতি ছিল এই বিয়েতে। প্রথম অবস্থায় শাশুড়ি আমার সাথে ভালোই ব্যবহার করছিলেন। আমিও নতুন নতুন মা কাছে পেয়ে তার মায়া, মমতা, স্নেহ, ভালোবাসায় সমস্ত অত্যাচার, ঘৃণা আমি সেগুলো চোখে দেখতে পাইনি, কারণ মুখোশের আড়ালে ছিল আমার প্রতি ঘৃণা ও রাগ। কিন্তু আমার অনেক ছোটবেলায় মা মারা গেছেন। আমার মা মারা গেছেন 2008 সালে। তাই মায়ের ভালোবাসা, স্নেহ আমি ওগুলো কিছুই চোখে দেখিনি। মাঝে মধ্যে শাশুড়ি আসার আগে আমার সাথে আমার হাজব্যান্ডের খুঁটিনাটি ঝগড়া হতো, কিন্তু তখনও আমাদের মধ্যে তেমন বড় কোনো ঝামেলা হয়নি। সারাদিন আমি আর আমার হাজব্যান্ড যত ঝগড়াঝাটি করি না কেন, রাতে দুজনেই সমস্ত রাগ অভিমান ভুলে যেতাম। কিন্তু শাশুড়ি আসার পর থেকেই কেমন যেন উল্টোটা হওয়া শুরু করলো। আমার হাজব্যান্ড আমার হাতের রান্না ছাড়া কিছুই খেতে ভালোবাসেন না।
এখনও একই রকম আছেন। যে যাই করুক, সারাদিন চলে গেলেও রাতে সে আমার হাতের রান্না খেতে খুব ভালোবাসত। আমার বাবার বাড়ির কাছে হওয়ায় আমি কখনো বাবার বাড়িতে গিয়ে একটা রাত কাটাতে পারিনি, কারণ আমি কখনো চাইনি আলাদাভাবে থাকতে। হঠাৎ একদিন আমার আর আমার হাজব্যান্ডের বিরাট এক ঝগড়ার সৃষ্টি হয়। সামান্য কিছু নিয়ে। বলে রাখা ভালো, আমার হাজব্যান্ডের প্রথম স্ত্রীর সাথে আমার শাশুড়ি, ননদ, দেবর তারা সবাই কথা বলতেন, যোগাযোগ করতেন নিয়মিত এবং সেখানে যেতেনও, কিন্তু আমার হাজব্যান্ডকে আমি কখনোই দেখিনি তার সাথে কথা বলতে। যখন শাশুড়ি বাড়িতে আসে তার 15 থেকে 20 দিন পর থেকেই আমার হাজব্যান্ড গোপনে সেই আগের স্ত্রীর সাথে যোগাযোগ শুরু করেন। আমি একদিন বুঝতে পারায় সে একটু অন্যমনস্ক হয়ে যায়, তবে আমি কিছুই বলতাম না। আমার সামনে বসে আমার শাশুড়ি তার আগের ছেলের বউয়ের সাথে কথা বলতো, তবে আমি ওটাতেও কিছু মনে করতাম না, কোনো প্রতিবাদ করিনি। তারপরেও আমার জীবনের সেই কালো অধ্যায় যখন শুরু হলো 2018 থেকে, আমার জীবনে শুধুই দুঃখ আর কষ্ট। আমি যেন বাবার বাড়ি থেকে 4-5 দিন ঘুরে আসি, এরকম একটা কথা আমার শাশুড়ি আমাকে বলতেন। কিন্তু আমার বাবার বাড়ি কাছে, আমি বলতাম যে আমি শুধু শুধু ও বাড়িতে কেন যাব, আমার ভালো লাগে না, আর আপনার ছেলেও পছন্দ করে না। আর এগুলো বলাতে মাঝে মাঝে আমার হাজব্যান্ডের সাথে আমার ঝগড়াও হতো। একদিন ঝগড়ার পর আমি আমার বাবার বাড়ি চলে আসি। সারাদিন কেটে গেল। রাতে মনে করলাম যে হয়তো আমার হাজব্যান্ড আসবে, তাই তার জন্য রান্না করে খাবার রুমে নিয়ে বসে আছি। কিন্তু রাত 12টা বাজে, সে আসে না। তারপর এভাবেই পুরো রাতটা কেটে গেল। মাঝে মধ্যে আমি তাকে ফোন দিয়েছিলাম, তবে তার ফোন বন্ধ পাচ্ছিলাম, তাই ভাবলাম সে হয়তো রাগ করে ফোন বন্ধ রেখেছে। আমি ফজরের নামাজ শেষ করে শ্বশুর বাড়িতে চলে আসি। এসে দেখি আমার হাজব্যান্ড ঘুমিয়ে আছে, আর আমি সকালে প্রতিদিনের মতো বাসি কাজ করে রান্নার জন্য রান্নাঘরে গেলাম। এগোতেই দেখি শাশুড়ি উঠে বের হয়ে আসলো। শাশুড়ি বলল, কি হয়েছে, এত সকালে রান্না করছো কেন? আমি বললাম, মা, অনেক সকালে উঠে পড়লাম, তাই ভাবলাম রান্না শুরু করি। তারপর শাশুড়ি বলল, তুমি কখন আসছো? বললাম, এই কিছুক্ষণ হলো। এভাবেই কেটে গেল 2 দিন। 3 দিনের মাথায় হলো বৈশাখী ঝড়ের মতো আমার সংসারে শুরু হলো এক দারুণ অশান্তি। হাজব্যান্ড মোটেই আমাকে দেখতে পারছেন না। একদিন তো আমাকে প্রচুর পরিমাণে মারধর পর্যন্ত করলেন। এক পর্যায়ে গ্রাম্যভাবে ছাড়াছাড়ি হয়ে যাবার প্রস্তুতি হচ্ছিল। আমি জানতে পারি যে আমার শাশুড়ি নাকি গ্রামের খুব প্রভাবশালী একজন, আমি তার নাম উল্লেখ করছি না, ওই ব্যক্তিকে বলেছে যে আমাদের তালাক করিয়ে দিতে, কাবিনের টাকা দিয়ে দেবে, যে কোনো কিছুর বিনিময়ে যেন তালাক হয়ে যায়। কারণ শাশুড়ি জানতো যে আমার সাথে ওনার ছেলের তালাক হয়ে গেলে ওনার ছেলে সেই প্রথম স্ত্রীর বাড়িতে চলে আসবে, আবার তার সাথে বিয়ে দেবে, আর সে বিদেশে থেকে যে টাকা পয়সা এনেছে সেগুলো তার হবে। কিন্তু গ্রাম্যভাবে যখন সবাই বসলো তখন আমাকে জিজ্ঞেস করেছিল যে আমি কি করব, আমি কি আমার সংসারে ফিরে যেতে চাই নাকি বাবার বাড়িতে যেতে চাই। কারণ আমাকে খুব মারধর করেছিল, আমি খুবই অসুস্থ ছিলাম ওই মুহূর্তে। কিন্তু তবুও আমি বলেছিলাম না, আমি আমার শ্বশুর বাড়ি যাব, কারণ বিয়ে মানুষের জীবনে একটাই হয়, আর আমার সেটা হয়ে গেছে। তাই আমি যত কষ্টই হোক না কেন শ্বশুর বাড়িতেই ফিরে যেতে চাই। তারপর স্বাভাবিকভাবে আমি বাড়িতে চলে আসলাম। গ্রামের লোকজন সবাই মিলে আমাকে আমার শ্বশুর বাড়িতে ফিরিয়ে দিয়ে গেল। কিন্তু শাশুড়ির মনে তখন লেগেছিল আগুন, কারণ শাশুড়ি তো এটা চায় নাই। তাই শাশুড়ি গোপনে গেল আমার গ্রাম থেকে আরও একটু দূরের আরেকটি গ্রাম, সেই গ্রামটির নাম মোষখোলা, এবং সেখানে একজন কবিরাজ ছিলেন যিনি মানুষের ক্ষতি করার জন্য বিভিন্ন ধরনের কাজ করতেন। অর্থাৎ তিনি স্বামী স্ত্রী তালাক করানো ইত্যাদি যে সমস্ত বাজে কাজ আছে সেই কাজগুলোই তিনি করতেন। এবং সেখানে গিয়ে আমার শাশুড়ি তাকে আমার বিষয়ে জানায়। আমার কিছু চুল, আমার পরনের গোপন কিছু কাপড় তার কাছে নিয়ে যেতে হবে, এরকম একটা কথা তিনি বলেন আমার শাশুড়িকে। শাশুড়ি বাড়িতে ফিরে আসেন। তিনি জানতেন যে আমার মাথার চুল আমি কোথায় ফেলি, আমার শরীরের ব্যবহার করা কাপড় চোপড় কোথায় পরিষ্কার করতে রাখি, তাই সেই সুযোগ মতো সেগুলো ব্যবহার করে। বলতে গিয়ে আমার যে এত কষ্ট হচ্ছে তা আপনাকে বোঝাতে পারবো না। তখন থেকেই শুরু 2019 সাল নভেম্বরের 5 তারিখ। হঠাৎ আমি আমার শ্বশুর বাড়ির কাউকে দু চোখে দেখতে পারছি না, আমার হাজব্যান্ডের সাথে কথা বলছি না। এমন একটা অবস্থা যেন আমি আমার শ্বশুর বাড়ি থেকে বের হয়ে আসতে পারলেই বাঁচি।
তবে আমার এই অবস্থা দেখে আমার বাবার একটু সন্দেহ হয়েছিল, কারণ আমাকে যেভাবে মারধর করেছিল আমার হাজব্যান্ড, তারপরেও আমি সেই বাড়ি যাওয়ার জন্য রাজি ছিলাম। এখন কেন এরকম করছি, আমার শ্বশুরবাড়ি থেকে আমি কেন চলে আসতে চাচ্ছি, এইটা ভেবে বাবা অনেক চিন্তায় পড়ে যান। তখন সে আমার বড় আপার শাশুড়ির কাছে গিয়ে এই বিষয়টি বলেন। বড় আপার শাশুড়ি বললেন, একটা হুজুর আছে যাদবপুর নামের একটি গ্রামে, সেই গ্রামে গিয়ে তার বিষয়ে জানাতে, এবং আমার বাবা একটু দেরি না করে সেই দিনই চলে গেলেন সেই হুজুরের কাছে। হুজুরের নাম ছিল শেখ মোহাম্মদ জহিরউদ্দিন। হুজুর শুনে বলে দিলেন যে আমার ক্ষতি করা হয়েছে কালো জাদুর মাধ্যমে। ক্ষতিটা এমনভাবে করা হয়েছে যে আমি নিজের দোষেই আমার স্বামীকে তালাক দিয়ে যেন চলে আসি। এটা শোনার পর আমার বাবা বলল, আর কিছু করার নাই? হুজুর বললেন, হ্যাঁ আছে, আমি একটি তাবিজ দিয়ে দিচ্ছি। এই তাবিজটি তুমি তোমার মেয়েকে বাম হাতে পড়ে থাকতে বলবে। তাবিজটি যেন কোনোভাবেই সে তার শরীর থেকে না খোলে। দিনটি ছিল মঙ্গলবার। সেদিন আমার বাবা তাবিজ এনে আমার হাতে বেঁধে দিলেন। তারপর থেকে স্বাভাবিকভাবে আমি 1 সপ্তাহের মতো আমার শ্বশুরবাড়ি ছিলাম। 11 নভেম্বর হঠাৎ একদিন ঘুম থেকে উঠে আমি দেখি আমার হাতের তাবিজটা নেই। তাবিজটা খোঁজার জন্য ব্যাকুল হয়ে গেলাম। তারপর ঘন্টা দেড়েক পরে আমার কি যেন মনে হলো, আমি নিজে নিজেই আমার কাপড় চোপড় গুছিয়ে আমার বাবার বাড়ি চলে আসলাম। আমার আব্বু জিজ্ঞেস করলো, কি হয়েছে, আবার ঝগড়া হয়েছে নাকি? আমি উত্তরে বললাম, না, কোনো ঝগড়া হয়নি, আমি ও বাড়িতে আর যাব না। আর তখনই কাউকে কিছু না বলে আমি সোজা নড়াইলে গিয়ে একটা উকিলের মাধ্যমে আমার স্বামীকে তালাকের কাগজপত্র রেডি করতে বলি। আর তখনই আমার আব্বু কিভাবে যেন জানতে পারে আমি কোর্টে চলে এসেছি, এবং তিনি পেছনে পেছনে আসেন এবং উকিলকে রিকোয়েস্ট করেন যে এই ধরনের কোনো কাগজপত্র যেন তৈরি করা না হয়। বলে রাখা ভালো, গোপনে আমার আব্বু একটা ভুয়া তালাকের কাগজ তৈরি করিয়েছিলেন, আর সেটা আমার শ্বশুর বাড়িতে শো করিয়েছিলেন যাতে আমার শাশুড়ির আসল চেহারা আমি ধরতে পারি। তাই আমার আব্বু ওখান থেকে আমাকে নিয়ে বাসায় চলে আসে। আমি মনে করলাম হয়তো আমার স্বামী আমাকে খোঁজাখুঁজি করবে, কিন্তু আশ্চর্য ব্যাপার এই যে তিনি স্বাভাবিকভাবে আমাকে খোঁজাখুঁজিও করেননি, আমার কোনো খোঁজ খবরও রাখেননি। তারপর বিকেলে আমি আমার বাবার বাড়ি থেকে গেলাম। হঠাৎ সকালবেলা শুনি যে সেই তালাকের কাগজ খোঁজার চেষ্টা করছে আমার শাশুড়ি। শাশুড়ি সে বলে, তুমি তো তালাক দিয়ে এসেছো, তবে এখনো কেন তালাকের কাগজ পাঠাচ্ছ না? আমি অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকলাম আর বললাম, কোথায়? আমি তো তাকে তালাক দেইনি। তালাকের জন্য গিয়েছিলাম, কিন্তু আমি তালাক দেইনি। আমার বাবা আমাকে ফিরিয়ে নিয়ে এসেছেন। এটা শুনে আমার শাশুড়ি খুবই ক্ষিপ্ত হয়ে চলে গেলে বাড়িতে গিয়েই তার ছেলেকে পাঠালেন। আর আমার স্বামী আমার বাবার বাড়িতে এসে আমার উপরে যে বকাঝকা এবং মারধর শুরু করলো, তা সহ্য করার মতো না। এভাবেই কেটে গেল 2টা মাস। আমি আমার শ্বশুর বাড়ি যাই না, বাবার বাড়ি থেকে গেলাম। আমি তাদের দেখি প্রতিদিন, কিন্তু তারা আমার প্রতি কোনো গুরুত্বই দেয় না। একটা সময় আমি মরার মতো হয়ে গেলাম। তারপর হঠাৎ একদিন আমি আমার শ্বশুর বাড়িতে গিয়ে উঠলে দেখি সবাই স্বাভাবিক, কেউ আমার ওপরে আগের মতো রাগারাগি করছে না। আমার শাশুড়ি আমাকে ডেকে খেতে দিলেন, আমার স্বামী আমার জন্য ওষুধ আনতে গেলেন ডাক্তারের কাছে। তবে জানি না সেই সময় আমার শাশুড়ি আমাকে কি খাইয়েছিলেন। একেবারেই ওইখান থেকেই আজ অবধি আমার শরীর ভালো হলো না। 2 দিন শ্বশুর বাড়ি ছিলাম। তারপর হঠাৎ করে দেখি আমার ছাদের ওপরে বাড়ন্ত সিম গাছটি মারা গেল। একবার যেন মনে হলো গাছটা হয়তো রোদে শুকিয়ে গেছে, কিন্তু তখন ছিল বর্ষাকাল। গাছের এই ধরনের কোনো ক্ষতি হবার কথা না। গাছটি একদিনের মাঝেই কেন মারা গেল আমি বুঝতে পারলাম না। গাছে অনেক সিম ধরেছিল। পরে জানতে পারলাম সেই হুজুরের মাধ্যমে আমার বাবা জানতে পেরেছিলেন আমাকে তাবিজ করা হয়েছিল যাতে আমি এই বাড়িতে না আসি, আমি যেন নিজের ইচ্ছাতেই আমার স্বামীকে তালাক দেই। তার কারণে এই তাবিজটি করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে হুজুরের দেয়া তাবিজে আমার শ্বশুর বাড়ির তাবিজের গুণ কেটে যায়। আমি বাড়িতে যখন চলে আসি তখনই সিম গাছটি মারা গেল। আমি বিষয়টা আমার স্বামীকে জানাই, কিন্তু বিষয়টা শুনে আমার স্বামী উত্তেজিত হয়ে আমাকে আবারও মারধর শুরু করে যে আমি যদি তাকে হাতে নাতে তার মায়ের এসব কারণ ধরিয়ে দিতে পারি তাহলে সে প্রতিবাদ করবে। তারপর এভাবেই কেটে গেল আরও 1 মাস। হঠাৎ একদিন আমার মাথায় এত পরিমাণ যন্ত্রণা হচ্ছিল যেন ইচ্ছে করছিল যে মাথার চুল টেনে ছিঁড়ে ফেলি।
কি একটা অবস্থা! ঘুমোতে পারি না। ঘুমোলে মনে হতো কালো আকৃতির একটা ছায়ামূর্তি আমার সামনে দাঁড়িয়ে আছে। তাই দেখে আমি লাফিয়ে উঠে বসতাম। সারা রাত অন্ধকারে পুকুরের পাড়ে সিঁড়িতে বসে থাকতাম। কারোর সাথে কথা বলতাম না, সারাক্ষণ শুধু কান্নাকাটি করতাম। আব্বু ভাবতো আমি হয়তো টেনশনে এমন করছি, কিন্তু আসলে আমি আমার আব্বুকে বোঝাতে পারতাম না যে আমার সাথে কি হচ্ছে। আমি ভাত খেতে গেলে খাবারে দুর্গন্ধ লাগতো, বমি করতাম, খেতে পারতাম না। এইভাবে না খেয়ে না ঘুমিয়ে একটা পর্যায়ে মাথার যন্ত্রণায় আমি খুব অসুস্থ হয়ে যাই। তারপর আমাকে ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট নিউরোসায়েন্স হসপিটালে অ্যাডমিট করা হয়। তখন ওখান থেকে বলে আমার শরীরে কোনো রোগ নেই, আমি একেবারেই সুস্থ। আমাকে যেন বাড়ি নিয়ে যাওয়া হয়। তারপর আমার বাবা 2 দিন পরে আমাকে বাড়িতে নিয়ে আসে। তখনই হলো দুর্ঘটনা। আমি ঘুমিয়ে থাকলে মনে হতো কেউ যেন আমার মাথায় আঘাত করছে, আর তখনই আমি চিৎকার চেঁচামেচি শুরু করতাম। নিজের মাথার চুল টেনে ছেড়ে দেওয়ার চেষ্টা করতাম। আমার বাবা বা আমার মা বা আমার ছোট ভাই আমার কাছে আসলে আমি তাদেরকেও মারধর শুরু করতাম। এইভাবে একটা পর্যায়ে আমি পাগল হয়ে গিয়েছিলাম। সবাই আমাকে ধরেই নিয়েছিল। সংসারের শোকে আমি অপ্রকৃতস্থ হয়ে গিয়েছি। আমার শাশুড়ি বা আমার স্বামী কিন্তু আমার খোঁজ নিতে আসেনি, আর এই কারণে আমি মনে মনে কষ্ট পেতাম। অবশেষে যার হাত ধরে, যাকে ভালোবেসে এত কিছু করলাম, মা বাবা ভাই বোন সব ত্যাগ করেছিলাম, আজ বিপদের সময় সেই স্বামীও আমাকে ত্যাগ করলো। এইটা ভেবে আমি ডিপ্রেশনে চলে যাই। তারপরে আমার অবস্থা প্রায় মরার মতো বলতে পারেন। আমি অর্ধেক মরা হয়েছিলাম, শুধু বসেই থাকতাম। কখন রাত কখন দিন কিছুই আমি টের পেতাম না। হঠাৎ একদিন সেই হুজুর আমাদের বাড়িতে আসেন। এসে আমাকে দেখে বলেন আমার নাকি খুব খারাপ অবস্থা, তাড়াতাড়ি আমার ব্যবস্থা নিতে হবে, না হলে আমি মারা যাব। তারপর হুজুর আমাকে নিয়ে ফজরের আজানের সময় আমাদের রুমে পাক পবিত্র করে আমাকে বসালেন। তারপর উনি কিছু দোয়া কালাম পাঠ করলেন। আমাকে পড়া পানি দিয়ে গোসল করতে বললেন। 3 রাস্তার মোড়ে আমার মা আমার আপা মিলে সেই হুজুরের পরে দেয়া পানি দিয়ে আমাকে গোসল করালেন। গোসল করিয়ে সাদা কাপড় পরিয়ে আমাকে হুজুরের সামনে বসালেন। বসানোর পরে হুজুরের সাথে ছিল তুলারাশির এক ব্যক্তি। সেই তুলারাশির ব্যক্তির হাত চালান দিয়ে আমাদের বাড়ি থেকে 9টা তাবিজ ওঠালেন। সেই তাবিজগুলোর একটি ছিল আমাদের রান্নাঘরের চুলার ভেতর, আরেকটি ছিল বাড়ির পশ্চিমে পাশের আম গাছের ডালে ঝুলন্ত অবস্থায়। আমার পরনের কাপড় দিয়ে পেঁচিয়ে সেটাকে বাঁধা হয়েছিল। তাবিজটা যত বাতাসে দুলবে ততই নাকি আমি পাগলের মতো আচরণ করব। 3 নম্বরটা ছিল আমার শ্বশুর বাড়ির সোজাসুজি মাঝ বরাবর যে রাস্তা, সেই রাস্তার মাঝে দেয়া হয়েছিল, কারণ যাতে আমি আমার শ্বশুর বাড়ি যাওয়ার নাম না নেই। 4 নম্বরটা ছিল আমার রুমের ভেতরে ভেন্টিলেটরের ভেতরে, যাতে আমার স্বামী আমার সাথে কোনো রকমের যোগাযোগ না করে, আমার চেহারাও যেন সে না দেখে। 5 নম্বরটা দিয়েছিল আমার বাড়ি ঢোকার রাস্তার সামনে, যাতে আমি বাড়ি থেকে বের হয়ে নিজের ইচ্ছায় আমার স্বামীকে তালাক দিয়ে আসি। 6 নম্বরটা রেখেছিল আমার বাড়ির উঠোনের মাঝে পুঁতে। রূপোর তাবিজ ছিল সেটি, এবং পুঁতে রাখা হয়েছিল যাতে আমি যতই ওখানে পা দেব ততই আমার মাথায় যন্ত্রণা বাড়বে, স্বামীকে দেখতে পারবো না এবং তার থেকে ক্রমশ দূরে সরে যাব। 7 নাম্বারটা দিয়েছিল পুকুর পাড়ে একটি গাছের ডালে, যাতে আমি সারাক্ষণ পুকুর পাড়ে বসে থাকি, আমার যাতে খাওয়া ঘুম বন্ধ হয়ে যায়, আমি যেন আস্তে আস্তে শুকিয়ে যাই। 8 নাম্বারটা দিয়েছিল আমার বালিশের নিচে আমি যেন ঘুমালে আজে বাজে স্বপ্ন দেখি, আর আমি যেন ঘরে থাকতে না পারি। আমার বালিশের ছিদ্র করে বালিশের তুলার সাথে তাবিজটা মিশিয়ে দেওয়া হয়েছিল। 9 নম্বরটা দিয়েছিল আমার বারান্দার দেয়ালে, ওটা নাকি জিনের দ্বারা লেখানো হয়েছিল। দেয়ালের রঙের সাথে মিশিয়ে দেওয়া হয়েছিল সেটি যাতে চোখে না ধরা পড়ে, এবং 9 নম্বর তাবিজটি আমাদের কারোরই চোখে পড়েনি। অবশেষে হুজুর যখন 9টি তাবিজ সব জায়গা থেকে বের করে সামনে নিয়ে আসলেন, তখন ওই মুহূর্তের দৃশ্যটা ছিল খুব ভয়ঙ্কর, যেন একটি পাথর চাপা দিয়ে যাচ্ছে আমাকে। সব প্রশ্নের উত্তর যেন গুলিয়ে যাচ্ছে। কিছুতেই ভাবতে পারছি না যে আমার শাশুড়ি, যাকে আমি মায়ের মতো ভালোবেসেছি, স্নেহ করেছি, সে কিভাবে আমার সাথে এগুলো করলো। আরও একবার জানিয়ে রাখি লিসনার্স, উনি বারবার উল্লেখ করছেন যার সাথে তিনি যাচ্ছেন। আমি আপনাদের একটু সুবিধার্থে বলে দিই, তিনি হচ্ছে তার ছোট মা। তার নিজের মা কিন্তু অনেক ছোটবেলাতেই মারা গিয়েছিলেন। এমনিতেই শরীর খারাপ,
তারপরেও আমি ভাবছিলাম যে হুজুর এগুলো কি বলছেন। তবু আমি বলেছিলাম যে ডাক্তার বলল যে আমার কিছু হয়নি। আমার আব্বুকে বোঝালাম যে টেনশন না করতে। হুজুর এগুলো মিথ্যা বলছে। তারপর হুজুর যা করলো তা আমি দেখার জন্য একেবারেই প্রস্তুত ছিলাম না। ওটা দেখার পরে শাশুড়ির ওপরে এত ঘৃণা হলো যে বলেও বোঝাতে পারবো না। আব্বুর কাছ থেকে যা শুনলাম তা ছিল এরকম, হুজুর আমার ওপর আতর আর আগরবাতির ধোঁয়া দিচ্ছিল। আগরবাতির ধোঁয়া আমার নাকে দেয়া মাত্রই আমি নাকি বলা শুরু করেছিলাম, আমাকে আমার শাশুড়ির বাড়িতে যেন আর মনের ভুলে কখনো ফিরিয়ে না দেয়া হয়, আমি যেন কোনো মামলা মোকদ্দমায় না যাই। তার বিনিময়ে জিনটাকে নাকি আমার জান দেওয়ার কথা বলেছিল। তাই বলে আমি খুব কান্নাকাটি করেছিলাম। পরে আমার শরীরকে বশ করা হয়েছিল। হ্যাঁ, আমি ওকে সুস্থ করে দেব, কিন্তু তার বিনিময়ে ওর জীবনের যে কোনো একটা জিনিস ও হারাবে। এই শর্তে রাজি হলে জিন সুস্থ করে দেবে আমাকে। আচ্ছা, তিনি যেভাবে লিখেছেন এভাবে বোঝাটা খুব মুশকিল। আমি একটু বলি যে কোনো একটা ভাবে প্রমিস করা হয় এরকম যে সেই সম্পর্ক যদি ছিন্ন করে বা ওই বাড়িতে না যায় বা সব মামলা মোকদ্দমা কোনো কিছু না হয়, তাহলে যেটা হবে সেটা হচ্ছে জীবনের বিনিময়ে এরকম একটা শর্ত দেওয়া হয়েছিল। আমি ঠিক জিনিসটা খুব ক্লিয়ার না, আমি আরও একবার পড়ার চেষ্টা করছি যে হুজুর যেটা বলেছিলেন সেটা হচ্ছে যে স্বামীর কাছে আমি যেন স্বেচ্ছায় তালাক দিই এবং তার বিনিময়ে জিনকে দেওয়ার কথা ছিল হচ্ছে যিনি লিখছেন তার জীবন। এবং তারপরে হুজুর একটা সমাধানের জায়গায় নিয়ে আসেন, তখন বলেন যে তার জীবনের খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস জিনটিকে দিয়ে দিতে হবে, তাহলে সেই শর্তে হয়তো জিনটা রাজি হবে। এরকম একটা কথা তিনি বলেছিলেন আর কি। তো যাই হোক, আমি আবারও পড়ে যাচ্ছি যেভাবে লিখেছেন উনি সেভাবেই। কিছুক্ষণ পর আমি খুব কান্নাকাটি করি কিছুক্ষণ এবং আমাকে এবং তিনি আমাকে বলেন যে একটা খুব মূল্যবান জিনিস আমার কাছ থেকে নেবেন। কিছুক্ষণ পর আমার হুঁশ ছিল না। আমি আব্বুকে বললাম যে হ্যাঁ, আমি আমার আব্বু তখন বলেছিলেন যে আমার মেয়ের জন্য আমি সব কিছু করতে পারি, আমার মেয়ের জীবন যেন ভালো হয়ে যায়, সে যেন সুস্থ হয়ে ওঠে। কি চায় সে? তারপরে আমার কাছে যে জিনটি ছিল, সেই জিনটি যেটা চেয়েছিল সেটা হচ্ছে আমার চোখের দৃষ্টি সে নিয়ে যাবে এবং 50-60 বছরের বৃদ্ধ যেমন চোখে ঝাপসা দেখে, আমিও নাকি সেরকম ঝাপসা দেখব এবং তার বিনিময়ে সে আমাকে সুস্থ করে দেবে। আর বাকি ঘটনা আমি আপনাকে বলতে পারবো না রাসেল ভাই, কারণ আমার জীবনে এত বড় একটা দৃশ্য আমি আজ পর্যন্ত ভুলতে পারি না। আমি ঘুমোতে পারি না, রাতে সেই দৃশ্যটা মনে পড়ে যায়। আজও আমি 19 সাল থেকে 22 সাল, এই 2টা বছর আমি এখনও চোখে ভালো মতন দেখতে পাই না। আমি বই পড়তে পারি না, আমি নিজের নখ কাটতে পারি না, কারণ চোখে এতই সমস্যা। তবে অনেক বড় বড় ডাক্তার দেখিয়েছি, যেমন ঢাকা খামারবাড়ি ইসলামিক আই হসপিটাল, গোপালগঞ্জ শেখ রেহানা আই হসপিটাল, খুলনা বাংলাদেশ আই কেয়ার হসপিটাল, এমনকি আমি ভারতের মাদ্রাজে গিয়েও আমার চোখের অপারেশন করাই। 6 লাখ টাকা সেখানে খরচ করে এসেছি, এখনও আমি চোখে দেখতে পাই না। খুব কষ্ট করে আপনাকে ভয়েসে টাইপ করে পাঠাচ্ছি। আমি খুবই দুঃখিত, আমি আসলে বুঝতে পারিনি, তাই জন্য লেখাগুলো এরকম লাগছিল। আমি এখন বুঝতে পারছি কেন আপনার লেখা মাঝে মাঝে একটু অন্যরকম হয়ে গেছে, কারণ আপনি ভয়েসের মাধ্যমে টাইপ করেছেন, সেই জন্যই আমার লেখাটা মাঝখানে একটু ছাড়া ছাড়া লাগছিল। কিন্তু আমি খুবই আপনার প্রতি কৃতজ্ঞ যে আপনি এই ঘটনাটি আমাকে পাঠিয়েছেন এবং আমি খুবই আপনার জন্য দোয়া করি এবং আপনি যেন সুস্থ হয়ে ওঠেন। যাই হোক, তিনি আমাকে এই ঘটনাটি জানিয়েছেন এবং তিনি তারপরে বলছেন যে ঘটনাটা জানালাম রাসেল ভাই, জানি না কতটা নিকৃষ্ট নিচে নামলে মানুষ এমন কিছু করতে পারে। এখনও আমার শাশুড়ির জন্য দোয়া করি যেন আল্লাহ তাকে হেদায়েত দেন। ওই দিন থেকে আমার স্বামী অনেকটাই পরিবর্তিত হয়ে গেছে, সে এখন আমার খুবই যত্ন করে। এখন আমার শ্বশুর বাড়ি থেকে ঢাকাতে আমরা চলে এসেছি, স্বামী স্ত্রী দুজন মিলে ঢাকায় একটা বাসা ভাড়া করে থাকি। তবে আমার কোনো সন্তান নেই। জানি না এখনও কি আমার শাশুড়ি আমার জন্য বদদোয়া করেন কিনা, আমার কোনো সন্তান হয় না। আমি আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ তালা যেন তাকে হেদায়েত করেন এবং আমার আব্বু আম্মু ও পরিবারের অন্য সদস্যদের নামে মামলা করার জন্য উনি প্রস্তুতি নিয়েছিল বা অনেক কিছু সাক্ষী জোগাড় করেছিল, আমাকে বশ করার চেষ্টা করেছিল। সেই দিনটাতে হুজুরকে জিজ্ঞেস করা হয়েছিল যে কার দ্বারা আমার এই ক্ষতি করা হয়েছে। সেই দিন হুজুর তার নামও বলেছিল, যার কাছে গিয়ে আমার শাশুড়ি আমার ক্ষতি করার সমস্ত ব্যবস্থা করে এসেছিলেন। আমি আল্লাহকে বিশ্বাস করি, আমি জানি একদিন হলেও আমার শাশুড়ি আমাকে মেনে নেবেন এবং আমাকে বুঝতে পারবেন এবং আমি সেই বিশ্বাসেই এখনও বেঁচে আছি। এই কথা বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। অনেক জীবন ঘনিষ্ঠ একটি ঘটনা এবং প্রতিদিনের জীবনে আপনার যা ঘটেছে, আপনি কতটা ইমোশন দিয়ে লিখেছেন এই লেখা দেখে সেটা বোঝা যাচ্ছে। এবং আপনি ভালো থাকুন, আপনি
সুস্থ থাকুন এবং আপনার যে মনের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা যেন পূরণ হয়, আল্লাহ তাআলার কাছে সেই দোয়াই করি। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আমার মেস থেকে মামার বাসা কাছে হওয়ার কারণে প্রায় বৃহস্পতিবার রাতে মামার বাসায় যাওয়া হতো এবং রাত থেকে পরের দিন আবার মেসে ফিরে আসতাম। তেমনই এক বৃহস্পতিবার হঠাৎ মামার ফোন। তিনি বললেন, তোমার ছোট মামা আসছে বাসায়, তুমি আমাদের এখানে চলে আসো, খাওয়া দাওয়া গল্প হবে। যেই কথা সেই কাজ, কিছুক্ষণের মধ্যে সব কাজ করে চলে গেলাম মামার বাসায়। ছোট মামা, মেজো মামা আর আমি বসে গল্প করছি, আর মামি রান্না করছে কিচেনে। তখন কথায় কথায় ভৌতিক বিষয়ক কথা উঠে আসলো। তখন মামা বলল, আমার নিজের সাথে ঘটে যাওয়া সত্য ঘটনা আছে, কয়েকদিন আগে আমার সাথে ঘটে যাওয়া। সাথে সাথে আমার চোখ গল্প শোনার জন্য উৎসাহিত হয়ে উঠল। তারপর মামাকে বলতে বললে মামা ঘটনা বলা শুরু করলেন। আমি তার মতো করে বলার চেষ্টা করছি। অলৌকিক নাকি অন্য কিছু জানি না, তবে ওই রাতটার কথা সারা জীবন মনে থাকবে। বছর তিনেক আগের ঘটনা। 250 বেড হাসপাতাল, খুলনা মেডিকেল কলেজ থেকে সোনাডাঙ্গার দিকে আসছিলাম বাইকে করে। পথিমধ্যে রওশনারা ক্লিনিকের কিছু আগে ঘটেছিল ঘটনাটি। বাইকের স্পিড 30 কিলোমিটার হবে হয়তো। আমি বাইক চালাচ্ছিলাম এবং পেছনে এক স্যার ছিল। আমরা কথা বলছিলাম আর বাইক চালাচ্ছিলাম। সন্ধ্যা 7টা কি 7:30টার দিকে হবে সময়টা। শীতের সময় রাস্তা প্রায় ফাঁকা বললেই চলে। চারিদিকে শুনশান আর কুয়াশার চাদর দিয়ে ঘেরা। অনেক দূরে দূরে একটা রোড লাইট টিপ টিপ করে জ্বলছে। কুয়াশার চাদর ভেদ করে কোনো মতে আলো রাস্তায় এসে পড়ছে। হঠাৎ করেই ডিভাইডারের ওপর থেকে একটি কুকুর লাফিয়ে পড়ল বাইকের সামনে। স্যারও বলে উঠল, কুকুর। আমিও দিব্যি দেখলাম একটি কুকুর লাফিয়েই পড়ল। আমি হাইড্রোলিক এবং পায়ের ব্রেক চেপে গাড়ি স্টপ করে দিলাম। পেছন থেকে স্যার হুমড়ি খেয়ে আমার উপরে পড়ল আর হেলমেটের সাথে আঘাত লেগে তার চশমাটা ফেটে গেল। ভাগ্যিস পেছনে কোনো চলন্ত গাড়ি ছিল না, তাই বড় ধরনের কোনো দুর্ঘটনা হয়নি। আমি বাইক থেকে নেমে কুকুর খুঁজতে লাগলাম। কুকুর তো বাইকের সামনেই পড়ল এবং আমি নিশ্চিত ছিলাম যে কুকুর হয়তো বড় ধরনের কোনো আঘাত পেয়েছে। কিন্তু আজব ব্যাপার, রাস্তার মাঝে বা আশেপাশে কোনো কুকুর নেই। আর কুকুরটা এমন জায়গায় লাফ দিয়ে পড়েছিল, শিওর ছিলাম যে কোনো আঘাত পেয়েছে। সো তাড়াতাড়ি উঠে দৌড়ে চলে যাব, সেরকম হওয়ারও কোনো সম্ভাবনা নেই। স্যারও কুকুরটাকে খুঁজতে লাগলো এবং জিজ্ঞাসু দৃষ্টিতে আমার দিকে তাকালো। হঠাৎ রাস্তার পাশে এক বৃদ্ধ বয়স্ক চাচার ডাক শুনতে পেলাম। আমাকে বলল, বাবা, কি খোঁজো? যা খোঁজো তা তো পাবে না। আমি বললাম, চাচা, একটা কুকুর লাফিয়ে পড়লো বাইকের সামনে, কিন্তু কি হলো বুঝতে পারলাম না কিছু। কুকুর গেল কই আর দেখতে পাচ্ছি না। বয়স্ক চাচা একটু মুচকে এসে বললেন, বাবা, ভাগ্যিস তোমার বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। তুমি আল্লাহর নাম করতে করতে বাড়ি যাও, বড় ধরনের ক্ষতির হাত থেকে বেঁচে গেছো। আমি হতভম্ব হয়ে কুকুর খুঁজতেই লাগলাম। চাচা বলল, তুমি কুকুর খুঁজেই পাবে না। ওটা কুকুর ছিল না। মাঝে মাঝে এমন অনেকেই এখানে অনেক কিছু দেখে। চাচার কথাবার্তা কেমন অদ্ভুত আর গম্ভীর লাগছিল, তাই আমি কথা না বাড়িয়ে বাইক স্টার্ট দিয়ে চলে আসলাম। কিন্তু ভয় মনের মধ্যে ঢুকে গেছে মারাত্মকভাবে। বাইক চালাতে পারছি না, হাত পা কাঁপছে, ভয়ের আভাস শিরা দিয়ে বয়ে চলেছে। শরীর দিয়ে এই শীতের রাতেও ঘাম ঝরছে। স্যার আমার অবস্থা বুঝতে পেরে নিজেকে সামলে আমাকে সাহস দিতে লাগলো, কিন্তু আমি নিজেও সেই বিশাল আকারের ভয় পেয়েছি। এরপর সৃষ্টিকর্তার নাম নিতে নিতে বাসায় পৌঁছালাম। ওই ঘটনার পর থেকে 1 সপ্তাহ বাইকে হাত দেইনি। পরবর্তীতে যখনই রাতে বাইক চালাই, মনে হয় এই বুঝি কুকুর লাফিয়ে পড়ল বাইকের সামনে। এই বলে মামা একটু থামলেন। তখন আমি জিজ্ঞেস করলাম, মামা, এরকম ঘটনা ওই জায়গা থেকে আরও কারো সাথে হয়েছে কিনা? তখন মামা বললেন, ওইখানে এরকম ঘটনার শিকার আরও অনেকে হয়েছে। ঘটনার পরদিন এই অভিজ্ঞতা সম্পর্কে ফেসবুকে একটা পোস্ট করেছিলাম। সেখান থেকে এই ঘটনার সত্যতা পাই এবং আরও অনেকে এই অভিজ্ঞতার শিকার করেছেন বলে জানতে পারি। এখানে বলে রাখা ভালো, আমার মামা খুলনা ভিত্তিক অনলাইন বিজনেসের একটি গ্রুপের অ্যাডমিন। সেই সুবাদে অনেকে চেনেন, জানেন এবং গ্রুপে পোস্ট করার মাধ্যমে সকলে এর সত্যতা সম্পর্কে জানান। অনেকে
ওই জায়গায় এই অভিজ্ঞতার শিকার হয়েছে বলেও জানায়। ফেসবুকের এই পোস্ট সূত্রে জানতে পারি ওই জায়গায় একটা কবরস্থান রয়েছে। মাঝরাতে কিংবা সন্ধ্যা রাতে ওই রাস্তা দিয়ে গেলে অনেকের সাথে এরকম ঘটনা ঘটে। বিভিন্ন জন বিভিন্ন রকমের জন্তু, বিভিন্ন আকৃতির মানুষ দেখতে পায়। অনেকে আবার ছোট বাচ্চা হামাগুড়ি দিয়ে হেঁটে যাচ্ছে দেখতে পায়। মাঝে মাঝে দুর্ঘটনাও ঘটে। যারা বাইক চালায় বা গভীর রাতে গাড়ি চালায় তারা অনেকেই এমন ঘটনার সাক্ষী হন। এই ছিল মামার সাথে ঘটে যাওয়া সম্পূর্ণ সত্য ঘটনা। সত্যতা প্রমাণে রাসেল ভাই দরকার হলে পোস্টের লিঙ্ক দেব, কমেন্ট পড়লে বুঝতে পারবেন এর সত্যতা। ভালো লাগলে পড়ে শোনাবেন, ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং এইভাবেই তিনি শেষ করেছেন লেখাটা। আপনি লিখেছেন, আমরা সবাই লেখার পর একটু পড়ে দেখলে বুঝতে পারবো যে লেখার মাঝখানে কত ভুল থাকে। যাই হোক, থ্যাংক ইউ ভেরি মাচ সোহাগ আপনাকে আপনার ঘটনার জন্য। এবং আমি বিশ্বাস করি যে আপনি এই ঘটনাটি অনেক কষ্ট করেই জোগাড় করেছেন এবং এই ঘটনার পিছনে অনেক সময় ব্যয় করেছেন, সেজন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আর সেই সাথে আমার মনে হয় যে কোনো লিসেনার যদি এখন আমাদেরকে খুলনা থেকে শুনে থাকেন তারাও আমাদেরকে কমেন্টে জানিয়ে দিতে পারেন। যাই হোক, আমরা অপেক্ষায় থাকলাম আপনার কমেন্টের। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। তার আগে জানিয়ে দিই আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.booth.com@gmail.com। ঘটনা পাঠানো আমাদের। পরের ঘটনায় যাচ্ছি। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম booth.com with Russell. লুকোচুরি খেলবে? লুকোচুরি তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। booth.com with Russell. ওয়েলকাম ব্যাক। আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। ঘড়িতে সময় রাত 12:09 এবং ঢাকার বাইরে থেকে শো করছি আজকে। কোনো স্পেশাল ইভেন্ট না, বেসিক্যালি আমি ঢাকার বাইরে এসেছি এবং সেখান থেকে শো করছি। অ্যান্ড আশা করছি আপনারা সবাই শুনতে পাচ্ছেন। এবং আসলে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে স্বাধীন মিউজিক অ্যাপের কারণে শো করা সম্ভব। অ্যান্ড স্বাধীন মিউজিক অ্যাপের খবর আপনাদেরকে দিয়ে দিই। উই হ্যাভ এ বিউটিফুল অফিস, যেটা আমরা রিসেন্টলি আমরা ওপেন করেছি। অ্যান্ড সেই অফিস থেকে একটা লাইভ করার ইচ্ছা আছে, আপনাদের সবাইকে দেখানোর ইচ্ছা আছে। ইনশাল্লাহ খুব দ্রুতই দেখা হবে এবং সবার সাথে কথা হবে সেখান থেকে। চলে যাব আমাদের আজকের দ্বিতীয় ঘটনায়। চলুন কথা না বাড়িয়ে শুনে আসি। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম booth.com with Russell. যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমি জানি আপনি সবসময় ভালোর দলে থাকেন, তাই আর জিজ্ঞেস করলাম না কেমন আছেন। আমি শাকিল আহমেদ বলছি, রাজশাহী মহানগরীর নিউ মার্কেট ষষ্ঠীতলা থেকে। কিছুদিন আগে একটা ঘটনা পাঠিয়েছিলাম, কোনো কারণে হয়তো সেটা সিলেক্টেড হয়নি, তবুও মনে কিছু আশা নিয়ে আবারও লিখতে বসলাম। লেখার মধ্যে ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আশা করি ঘটনাটি লিসনারদের পড়ে শোনাবেন। ঘটনাটি লিসনারদের পড়ে শোনালে খুব খুশি হব এবং পরবর্তীতে ঘটনা পাঠাতে উৎসাহিত হব। সামনে আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ফাইনাল পরীক্ষা। অ্যাডমিট কার্ড নেওয়ার জন্য কলেজে যাই। কলেজ থেকে অ্যাডমিট কার্ড নিয়ে বের হব, তখনই আমার খুব পুরনো একটা বন্ধুর সাথে দেখা হয়। দুজনে কলেজ থেকে অ্যাডমিট কার্ড নিয়ে গল্প করতে করতে যাচ্ছিলাম। যেহেতু অনেক ভালো বন্ধু, কলেজে যখন প্রথম ভর্তি হয় তখন একসাথে কলেজ হোস্টেলে ছিলাম, একই ডিপার্টমেন্টে পড়তাম, পাশাপাশি হোস্টেলে একই রুমে থাকতাম। সে কারণে বন্ধুত্বটা একটু বেশি ঘনিষ্ঠ ছিল। আমার সেই বন্ধুর নাম হৃদয়, বাসা নওগাঁ জেলা, আত্রাই থানায়। কথায় কথায় তাকে এক পর্যায়ে জিজ্ঞেস করে বসি,
বন্ধু, তোর শরীর দিন দিন কেমন শুকিয়ে যাচ্ছে, বড় কোনো অসুখ বিসুখ হয়েছে নাকি? তখন আমার একটা হাত নিয়ে তার ডান হাতের কনুইয়ের একটু ওপরে রাখলো এবং বলল, এটা কি দেখো, কিছু আন্দাজ করতে পারো? শার্টের ওপরে হাত দিয়ে আমি একটু আমতা আমতা করে বলি, মনে হচ্ছে একটা তাবিজ। তখন হৃদয় বলল, হ্যাঁ বন্ধু, তাবিজ এটা। তখন একটু আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলাম, কিসের তাবিজ এটা? তখন হৃদয় বলল, আমার উপর ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। আমি তখন মনে মনে একটু খুশি হলাম, এ তো মেঘ না চাইতে বৃষ্টি। অনেক দিন থেকে একটা ব্ল্যাক ম্যাজিকের ঘটনা খুঁজছিলাম ভূত.com-এ পাঠানোর জন্য। আমি হৃদয়কে বেশ আগ্রহ নিয়ে বললাম, তোমার সাথে কি হয়েছে বিস্তারিত বলো তো। হৃদয় বলতে শুরু করলো। আমি হৃদয়কে থামিয়ে দিলাম। রাস্তায় দাঁড়িয়ে না শুনে চলো বর্ণালীতে চায়ের দোকানে গিয়ে চা খেতে খেতে তোমার ঘটনা শুনবো। এই বর্ণালীতে এসে 2 কাপ চা নিয়ে রেল লাইনের পাশে 2টা চেয়ার নিয়ে বসলাম। হৃদয় তখন চায়ের কাপে চুমুক দিতে দিতে ঘটনা বলা আরম্ভ করলো। হৃদয় যেভাবে বলেছে আমিও সেভাবেই বলছি। আসলে আমার জীবনে ছোটবেলা থেকে এরকম অনেক ঘটনা হয়েছে। আমাদের খুব কাছের একটা মানুষ আমার উপরে কালো জাদু করেছিল, যার জন্য আমার শরীরের এই অবস্থা দেখছো। আর যে তাবিজটা, সেটাও ওই জন্য বাধা। যেন আমি একবার কালো জাদু শিখতে গিয়েছিলাম। বাদ দাও সেসব কথা। কালো জাদু শিখতে গিয়ে কি হয়েছিল সেসব পরে একদিন বলবো। এখন শোনো আমার উপরে কিভাবে কালো জাদু করা হয়েছিল। সময় 2018। আমি তখন এসএসসি পাশ করে রাজশাহীতে তোমাদের সাথে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হয়েছি। ছুটিতে গ্রামের বাড়িতে যাওয়ার পর দেখি আমার বড় মা, মানে আমার বড় চাচার বউ, নানা রকমের পিঠা, অনেক ধরনের তরকারি তৈরি করে আমাদের বাড়িতে নিয়ে যেত। মা সেগুলো আমাকে খেতে দিত না। আমি যদি মাকে জিজ্ঞেস করতাম কেন খেতে দিবা না, কি সমস্যা, মা কিছু বলতো না, কিন্তু খেতে দিত না। এমনি এক ছুটিতে গ্রামের বাড়িতে গিয়েছি। আমার বড় মা আমাকে এসে বলছে, বাবা হৃদয়, আমাকে একটা কবুতরের বাচ্চা জবাই করে দাও তো। আমি তার কথা মতো জবাই করে দিয়েছি। রাতের বেলা সেই কবুতরের মাংসের একটু তরকারি আমাদের বাড়িতে দিয়ে যায়। মা আমাকে কিছুতেই খেতে দেবে না। কবুতরের মাংস ছিল আমার খুব পছন্দের, তাই 2 টুকরা মাংস খেয়ে নেই। তারপর 10 থেকে 15 দিন পর মূলত আসল সমস্যা শুরু হয়। এক রাতে শুয়ে শুয়ে ফোনে ফেসবুক দেখছিলাম। হঠাৎ আমার রুমের পশ্চিমের জানালার কাছ থেকে কড়মড় কড়মড় শব্দ শুনতে পাচ্ছি। প্রথমে ভেবেছিলাম কুকুর হয়তো হাড় চিবাচ্ছে, কিন্তু একটু পর ক্রমশ এই শব্দ বেড়ে যাচ্ছে। এক সময় জানালার কাছে গেলে বুঝতে পারি পশ্চিমের জানালা থেকে দক্ষিণের জানালায় কি যেন হেঁটে চলে গেল, এবং দক্ষিণের জানালা তো কেউ যেন দাঁড়িয়ে আছে, মহিলা বা পুরুষ, এবং মহিলা বা পুরুষ মিশ্রিত কর্কশ একটা কণ্ঠস্বর শুনতে পেলাম। শব্দ শুনতে পাচ্ছিস? শব্দ ঠিক এইভাবেই কড়মড় করে হাড় চিবিয়ে খাবো। আমি প্রথমে ভেবেছিলাম কেউ হয়তো দুষ্টুমি করে আমাকে ভয় দেখাচ্ছে। সেদিন রাতে শুয়ে পড়ি, আর কোনো সমস্যা হয়নি। কিছুদিন পর এক রাতে হঠাৎ বাথরুমে যাওয়ার জন্য রুম থেকে বের হয়েছি। বলে রাখা ভালো, আমাদের বাড়ির চারিদিকে প্রাচীর দিয়ে ঘেরা, বাথরুমও বাড়ির ভেতরে, কিন্তু বাড়ির আঙিনায় টিউবওয়েল। বাথরুম থেকে বের হয়ে হাত মুখ ধোয়ার জন্য যেই টিউবওয়েলের কাছে হাতল ধরেছি, তখন আমার চোখ ওপরে যায়। আমি যা দেখি কোনো মানুষ যেন তা না দেখে, এবং দেখতে চাইবে না, কোনো মানুষেরই দেখার জন্য প্রস্তুত নয়। আমি দেখি একটি বিশাল কালো অবয়ব দাঁড়িয়ে আছে, তার এক পা বাথরুমের ছাদে, অন্য পা প্রাচীরের চালের ওপরে, এবং আশ্চর্যজনক বিষয় হলো তার চুলগুলো একবার মহিলাদের মতো কোমর পর্যন্ত নেমে আছে, পরক্ষণে আবার চুলগুলো ছোট পুরুষের মতো লাগছে, এবং তার চোখগুলো কেমন যেন গোলাকার এবং একটু মনে হচ্ছে জলজল করছে, এরকম তার চেহারা, এবং বিদঘুটে একটা আকৃতি তার। এটা দেখার পর আমার শির দ্বারা দিয়ে যেন হিমেল স্রোত বয়ে গেল। আমি এটা দেখে এক দৌড়ে ঘরে চলে গেলাম। আমি আগেই বলেছি কালো জাদু শিখতে গিয়েছিলাম, এইগুলোর সাথে কিছুটা হলেও পরিচিত, তাই খুব একটা আমলে নিয়েছিলাম না। পরদিন সকালে আর কোনো সমস্যা হলো না। সমস্যা শুরু হয় তার ঠিক কয়েকদিন পর। একদিন দুপুরে খাওয়ার শেষ করে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে প্রতিবেশী এক ভাইয়ের সাথে আমরা আত্রাই বাজারে গিয়েছিলাম। ভাইয়ের এবং আমার কম্পিউটারে কিছু অ্যাক্সেসরিজ কেনার জন্য। অ্যাক্সেসরিজ কিনে বের হয়ে ভাই আর আমি আখের রস খেয়ে বাড়ির উদ্দেশ্যে একটা ভ্যান নিয়ে রওনা দেই। বাড়ি আসার পথে একটা শ্মশান পড়ে, সেটা পার হয়ে আসতে হয়। শ্মশানের কাছে আসতেই ভ্যানটা অটোমেটিক বন্ধ হয়ে যায়। তখন মাত্র দুপুর গড়িয়ে বিকেল হয়েছে। ভ্যানটা ছিল ব্যাটারি চালিত। ভ্যানওয়ালা ভ্যান থেকে নেমে বলল, ভাই, ভ্যানের পিকআপ নষ্ট হয়ে গেছে, আর যাওয়া যাবে না, আপনারা অন্য একটা ভ্যান নিয়ে চলে যান।
তখন ভ্যান থেকে নেমে হেঁটে আসার সময় মনে হলো আমাকে কে যেন কেউ মাটিতে ঠেসে ধরেছে, মনে হচ্ছে মাটির ভেতরে ঢুকিয়ে দেবে। আমার পা সামনের দিকে যাচ্ছে না, কোনো এক অদৃশ্য শক্তি আমার পা দুটোকে মাটির ভেতরে ঢুকিয়ে নেবার চেষ্টা করছে এবং আমি একটা টান অনুভব করছি। কোনো রকম বড় ভাইয়ের কাঁধ ধরে অনেক কষ্ট করে হিঁচড়ে পিচড়ে শ্মশান পার হতে না হতেই আমার পায়ের শক্তি ফিরে এলো। তখনও মাথাটা ঝিমঝিম করছিল। ভাবলাম চা খেলে যদি মাথার ঝিমঝিম ভাবটা কেটে যায়। তাই পাশের দোকানে বসে চা খেয়ে অন্য একটা ভ্যান নিয়ে বাসায় চলে আসি। বাসায় এসে রুমে ঢুকে শুয়ে পড়ি। কিছুক্ষণ পর আমার পুরো শরীরে ঝাঁকুনি দিয়ে জ্বর আসে এবং 3টা কম্বল নিয়ে শুয়ে থাকার পরেও যেন শীত কমছে না। ছোট বোন আমার রুমে আমাকে ডাকতে আসে এবং এই অবস্থা দেখে এক দৌড়ে মাকে ডেকে নিয়ে আসে এবং মা এসে আমাকে জিজ্ঞেস করলো কি হয়েছে। আবার বাবাকে গিয়ে বলে, দেখো তো ছেলেটা বাইরে থেকে উল্টাপাল্টা কিছু খেয়ে এসেছে নাকি। বাবা এসে আমাকে জিজ্ঞেস করে, কি খেয়েছিস বাইরে গিয়ে? আখের রস আর চা খেয়েছি। তখন বাবা চিন্তা করেন এইসব হওয়ার কারণ কি। তখন আমি বাবাকে আমার সাথে এতদিন ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলি। বাবা একটা হুজুরের কাছে নিয়ে যান আমাকে। হুজুর এসে আমাকে ঝাড়ফুঁক করে এবং একটা তাবিজ দিয়ে চলে যান। কিন্তু কয়েকদিন পর আমার অবস্থার একটু উন্নতি হয় না, বরং অবনতি হতে থাকে। শরীর শুকিয়ে যায়, মনে হচ্ছে হাড্ডির ওপর শুধু চামড়ার প্রলেপ, আর চোখগুলো গর্তের ভেতরে চলে গেছে, চোখের নিচ দিয়ে কালি পড়ে গেছে। এগুলো দেখে আমাদের এক প্রতিবেশী বাবাকে এক হিন্দু কবিরাজের খোঁজ দেন। সেদিন বাবা সেই কবিরাজকে ফোন দিলে তিনি বলেন কোনো এক কাজের জন্য আজকে আসতে পারবে না, মোবাইলের মাধ্যমে কিছু ঝাড়ফুঁক দিয়ে দেয় এবং পরশুদিন আমাকে নিয়ে যেতে পারবে বলে জানায়। পরশুদিন কবিরাজের কাছে গেলে তিনি আমাকে দেখে প্রথমে বলেন, তোমাকে কিন্তু অনেক বাজে ধরনের কালজাদু করা হয়েছে। আমার কাছে এসেছো ভালো করেছো, আর কিছুদিন পর আসলে হয়তো তুমি বাঁচতেও পারতে না। তোমাকে নিয়ে আজ আসনে বসবো। বাবাকে কিছু টাকা দিতে বলেন, যেটা দিয়ে কিছু জিনিস কিনতে হবে। আসনে বসে কবিরাজ যা বলেন সেটা শুনে আমার বাবা মা অবাক হয়ে যায়। আপনাদের খুব নিকটবর্তী লোক এই কাজটা করেছে এবং কোনো কিছুর সাথে খাওয়ানোর মাধ্যমে এই ব্ল্যাক ম্যাজিকটি করা হয়েছে। কবিরাজ কিছু ওষুধ দেন, মাকে বলে এই ওষুধগুলো বেটে খাইয়ে দিতে। খাওয়ানোর 1 ঘন্টার মধ্যে প্রচুর পরিমাণে বমি হয় এবং আমার বাথরুমে যেতে হয় বারবার। তারপর আমরা বাসায় চলে আসি, এসে গোসল করি, মা ওষুধগুলো বেটে আমাকে খাওয়ায়। আনুমানিক 30-40 মিনিট পর আমার আবারও বাথরুম হয়। বাথরুম থেকে বের হওয়ার পরে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ি। রাত 11টার সময় ঘুমাই এবং পরের দিন সকাল 11টার সময় ঘুম থেকে উঠি। কবিরাজ আগেই মাকে বলে দিয়েছিল ঘুমানোর পর ওকে ডাকা যাবে না, 1 দিন হোক 2 দিন হোক একা একাই সে উঠবে। ঘুম থেকে ওঠার পর আমার অনেকটাই ভালো লাগছিল, মনে হলো আমি একদম সুস্থ হয়ে গেছি। এই বলে হৃদয় চুপ করে গেল। কি ভাবছেন, ঘটনা এখানেই শেষ? আমিও ভেবেছিলাম, কিন্তু অনেকটা বাকি আছে এখনো। হৃদয় আবারও বলতে শুরু করলো। তার কিছুদিন পর আমি রাজশাহীতে আবার ব্যাক করি। রাজশাহীতে আসার পর থেকে রাতে ঘুমাতে পারতাম না, অনেক আজে বাজে স্বপ্ন দেখতাম এবং ঘুম আসতো না। বাসায় গেলেও একই সমস্যা হতো। এভাবে 3 বছর আমি রাতে ঘুমাতে পারিনি। ফজরের আজানের পর ঘুমাতাম। এই 3টা বছর খুবই কষ্টে কেটেছে আমার। গত 6 মাস থেকে তাও একটু ঘুমাতে পারছি। আমি হৃদয়কে বললাম, কবিরাজ তো সব ঠিক করে দিয়েছিল, তাহলে ঘুমাতে পারতে না কেন? এটা আবার কি ধরনের সমস্যা? হৃদয় একটা দীর্ঘশ্বাস ফেলে বলতে লাগলো, রাতে ঘুমাতে না পারার কষ্ট নিয়ে 3 বছর কাটিয়েছি আমি এবং আমার বাসার মানুষ সবাই জানতাম সমস্যার সমাধান হয়ে গেছে। একদিন মাকে বললাম রাতে ঘুমাতে পারি না। মা তখন আমাদের পাশের গ্রামের একটা হুজুরকে ডেকে নিয়ে আসেন। হুজুর আসার পরে বাসায় ঢোকার সময় বলেন, এই ছেলের উপর ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। খাবারের মাধ্যমে যে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, যে কবিরাজের কাছে গিয়েছিলেন ওই কবিরাজ শুধু খাবারের মাধ্যমে যেই ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল সেটা পেট থেকে বের করতে পেরেছে, কিন্তু আপনাদের বাসায় আরও কয়েকটা সমস্যা আছে। এই বলে কবিরাজ আমাদের বাসায় টানা 21 দিন রিচুয়াল করেন এবং আমাদের বাসা থেকে 21 দিনে 5 রুম থেকে 5টা এবং প্রাচীর থেকে 1টা এবং বাথরুম থেকে 1টা, মোট 7টা তাবিজ সংগ্রহ করেন এবং তা নষ্ট করে দেন। পরে আমাকে একটা তাবিজ তৈরি করে দেন, বর্তমানে যেটা আমার হাতে বাঁধা আছে। এই তাবিজ নেওয়ার পর থেকে আমি রাতে কিছুটা হলেও ঘুমাতে পারছি। এই বলে হৃদয় তার ঘটনা শেষ করে। আমার কাছ থেকে বিদায় নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দেয়। আমিও চায়ের বিল মিটিয়ে রিক্সা নিয়ে বাসায় চলে আসলাম এবং ভাবতে লাগলাম মানুষ কতটা নিষ্ঠুর হলে এই ধরনের নিকৃষ্ট কাজ করতে পারে।